আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প সূর্যমুখী নীলা, কলমে নিহার রঞ্জন গুপ্ত। মেষবাড়িটা তিনতলা। তিনতলায় 18 নম্বর ঘর। ঘরটা আকারে বেশ প্রশস্ত, আলো হাওয়া প্রচুর। হাতের মোষের সিংয়ের গোলাকার নস্যির কোটা থেকে খানিকটা নস্যি নাকে গুজতে গুজতে বর্ণনা দিয়ে যাচ্ছেন হিমাংশু শিকদার। হু হু করে হাওয়া বইছে প্রায় সর্বক্ষণ। জানলা পথে তাকালেই চোখে পড়ে ধুধু মাঠ, খানিকটা জলাভূমি, তারপরই চলে গিয়েছে রেলের লাইন। আরও যদি এদিক ওদিক তাকানো যায়, দেখা যায় কয়েকটা বাড়ি। এতটুকু বলেই আবার নাকে নস্যি নিলেন হিমাংশুবাবু। তিনতলায় মোট 3টি ঘর, একটি বড়, বাকি দুটো ছোট। এরপর নাক মুছতে মুছতে তিনি বললেন, দেখুন, এক ঘর থেকে আরেক ঘরে যাতায়াত করার যে মধ্যের দরজা, সেগুলো সব স্ক্রু দিয়ে আটা। যেতে হলে একমাত্র পশ্চিমের বারান্দা দিয়েই যেতে হবে। ঘরের সামনে পশ্চিমমুখী একটানা বারান্দা। টানা বারান্দার প্রান্তে খানিকটা খোলা ছাদ, অন্য প্রান্তে সিঁড়ি। আবার খানিকটা নস্যি নাকে গুজলেন হিমাংশুবাবু। তারপর বললেন, ওই যে খোলা ছাদ, সেখান থেকে কাঠের সিঁড়ি দিয়ে আপনারা 4তলাতেও যেতে পারবেন। তিনতলার ওই যে বড় ঘরটা, যেখানে প্রচুর হাওয়া বাতাস আর এক ফালি ছাদ, সেই ঘরে মেসের ম্যানেজার হরিধন গুই 4 জনের থাকবার ব্যবস্থা করে দিয়েছে। 4খানি ছোট ছোট সিঙ্গেল তক্তাপোষ, আর 2টো চেয়ার, 2টো টেবিল, 2টো দেওয়ালের 2টো আয়না, আর 2টো আলনা। আবার একটু নস্যি নেয় হিমাংশু। ওই সুবিধাটুকু নিয়েই বরাবর এই তিনতলার ঘরটিতে 4 জন বোর্ডারকে থাকতে হতো। ম্যানেজার বাবু অবশ্য থাকা খাওয়া বাবদ খুব বেশি চার্জ করেন না, প্রতি মাসে মাত্র 30টি টাকা। হারাধন বলে, এ তো একেবারে যাকে বলে বিনে পয়সায় থাকা মশায়। কথাগুলো গড়গড় করে বলে যাচ্ছিল হিমাংশু কিরিটির সামনে বসে, আর আমি একটা ইজি চেয়ারে গা ঢেলে দিয়ে শুনছিলাম। হিমাংশুর পরিচয়, সে একসময় আমাদের এক বন্ধুর সঙ্গে 1 বছর কৃষ্ণনগর কলেজে পড়েছে, এবং সেই সময় থেকেই ডিটেকটিভ বইয়ের একরকম পোকা বলতে পারা যায়। গোগ্রাসে ডিটেকটিভ বইগুলো সে একসময় গিলেছিল, তাই তার মাথায় সর্বদা একটাই চিন্তা, সে সর্বত্রই রহস্যের গন্ধ পায়। চক্রান্ত দেখে, হত্যার দুঃস্বপ্ন দেখে, চুরি চামারি আর জালিয়াতির ষড়যন্ত্র মনে করে সব কিছুকে। লেখাপড়া তার বিশেষ হয়নি, মানে করেনি হিমাংশু। আইএসসিতে বার 2 ফেল করে মামার জোরে এক সওদাগরি অফিসে একটা চাকরি পেয়ে গিয়েছিল। বিয়ে থা করেনি, নিজেই অফিসে যা পেত মেশে থেকে এক প্রকার ভালোভাবেই চলে যাচ্ছিল। অবশ্য এসব সংবাদ হিমাংশু সম্পর্কে পরে আমি কিরিটির মুখে শুনেছি, কেননা ও প্রায় কিরিটির সঙ্গে দেখা করতে আসতো আর বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করত। মোটা সোটা, বেশ গোলগাল প্যাটার্নের চেহারা হিমাংশুর। গাত্রবর্ণ আবলুস কাঠের মতো না হলেও যাকে বলে রীতিমতো কালো, তাই, অর্থাৎ কৃষ্ণবর্ণ সত্যিকারের। ভারী পুরু একজোড়া গোঁফ ঠোঁটের ওপরে, মধ্যে মধ্যে গোঁফের ডগাটা মুচড়ানো ওর একটা বদ অভ্যেস। মাথার মধ্যেখানে সিঁথি, তেল চকচকে পরিপাটি করে আঁচড়ানো। মেষটা তার ঢাকুরিয়া অঞ্চলে। সেখান থেকেই হিমাংশু সকালবেলা 8টা সাড়ে 8টার সময় এসে আজ হাজির হয়েছে কিরিটির কাছে। কিরিটি এতক্ষণ ধরে হিমাংশুর কথাগুলো ধৈর্য ধরে শুনছিল, কিন্তু বোধহয় আর ধৈর্য রাখতে পারল না। অসহিষ্ণু কণ্ঠে বলে উঠল, এই হিমাংশু, আসল ব্যাপারটা কি বলতো? তখন থেকে তো সেই তোর মেষের বর্ণনাই দিচ্ছিস।
হিমাংশু বলে, আরে বলছি বলছি, সবারই আগে অকুস্থানের ডিটেলসটা না দিলে হয়? তাহলে তোরা গোয়েন্দারা ক্লু খুঁজে পাবি কি করে? তাই আগে ঘরের কথাটা, মানে যেখানে ব্যাপারটা ঘটেছে সে অকুস্থানের বর্ণনাটা তোকে দিলাম। এবার আমরা যে চারজন থাকি তাদের কথাও তোর জানা দরকার। হিমাংশু আবার নাকে নস্যি গুজে দেয়, তারপর বলে, চারজনের মধ্যে একজন আমি, দ্বিতীয় সুধা মাধব। তার বয়স ধরেই 40 থেকে 45, শুটকো প্যাটার্নের চেহারা, একটা জুতোর দোকানের সেলসম্যান, মাইনে বোধ হয় সব নিয়ে 125 টাকার মতো, বিবাহিত, বনগাঁয় ওর বউ, 3 মেয়ে, বুড়ি মা থাকে, শনিবার শনিবার বাড়ি যায় আর সোমবার ফিরে আসে। আমি এবার কিরিটির দিকে তাকালাম, দেখলাম সে অসহায়ভাবে চোখ বুজে রয়েছে। মাংসুর কিন্তু তাতে কোনো ভুরুক্ষেপ নেই। সে বলে চলে, তৃতীয় মনোরঞ্জন গুহ, বয়স ধর 30-32, সিনেমা কোম্পানির অপারেটর, মাইনে খারাপ পায় না, কিন্তু এত বেশি মদ্যপান করে যে তার কুলায় না, মাসের শেষে ধার কর্য তার লেগেই থাকে। রোগা ঢ্যাঙ্গা চেহারা, টকটকে গৌরবর্ণ, মাথায় বাবরি চুল, কিন্তু খুব শৌখিন। একটু থেমে হিমাংশু আবার বলে, চতুর্থজন কমলাকান্ত, নিরীহ গোবেচারি টাইপের, একটা চোখ কানা, কমার্শিয়াল আর্টিস্ট, একজন মন্দ উপার্জন করে না, বিয়ে থা করেনি বটে, কিন্তু একটা মেয়ের সঙ্গে প্রেম আছে বলে শুনেছি। তার বয়সও আমার আন্দাজ 30 কি 32-এর মধ্যে। অধৈর্য হয়ে কিরিটি বলে, ওরে হিমাংশু, এবার আসল কথাটা বল, কেন তুই এসেছিস? হিমাংশু বলে, কেন এসেছি মানে? তোকে কালপ্রিট, মানে নীলাচোরকে ধরতে হবে। বলতে বলতে আবার সে নস্যির ডিবা থেকে নস্যি বের করে নাকে গুজে দেয়। একটু অবাক হয় কিরিটি, বলে, নীলাচোর? হিমাংশু বলে, হ্যাঁ, নীলাটা একটা সূর্যমুখী নীলা, এবং একটা সোনার আংটিতে সেটা করা ছিল। সোনার আংটির জন্য অবশ্য সুধা মাধব খুব একটা দুঃখিত নয়, কিন্তু ওই নীলাটা ওদের বংশের পয়মন্ত নীলা। জানিস তো, অনেক বংশে ওরকম পাথর থাকে, তবে ওই নীলার একটা ইতিহাস আছে। কিরিটি বলল, কীরকম? হিমাংশু বলতে শুরু করে, 3 পুরুষ আগে নাকি সুধা মাধবদের পূর্বপুরুষদের 4 জন পরপর সর্পাঘাতে মারা যায়। তখন এক সন্ন্যাসী ওর ঠাকুরদাকে ওই নীলাটা দেয়, ও ধারণ করতে বলে, আর বলতো, ওই নীলা যতদিন তোদের বংশে থাকবে কোনো ছেলের সর্পাঘাতে মৃত্যু হবে না। আশ্চর্য, ওর কাকারা 7 ভাই ছিল, কারুরই মৃত্যু হয়নি। ওর বাবাই ছিল সর্বজ্যেষ্ঠ, সেই বংশেরই সুধা মাধব, বড় ছেলে হওয়ায় তার হাতে নীলাটা আসে। এতক্ষণ কথাগুলো শুনে কিরিটি মৃদু কণ্ঠে বলে, সেই নীলাটাই বুঝি চুরি গেছে? হিমাংশু বলে, হ্যাঁ, আর কি আশ্চর্য জানিস, সুধা মাধবের হাত থেকে আংটিটা কাল রাত্রে ঘরের মধ্যে কোনো এক সময় চুরি গিয়েছে, মানে নিশ্চয়ই কেউ তার আঙুল থেকে ঘুমের মধ্যে খুলে নিয়েছে। কিরিটি বলল, কি করে বুঝলি কেউ খুলে নিয়েছে? অসাবধানে কোথাও পড়েও তো যেতে পারে। না, তা যায় না, যেতে পারে না। কিরিটি বলে, কেন রে? কারণ আংটিটা আঙুলে টাইট ছিল, আমি দেখেছি। অথচ মজা হচ্ছে, আমরা 4 জনই ওই ঘরে থাকি এবং রাত্রে দরজা ভেতর থেকে বন্ধ করে শুই। আর কাল রাত্রেও শোবার আগে আমি দেখেছি ওটা সুধা মাধবের হাতে ছিল। কিরিটি খুব শান্ত শিষ্টভাবে বলে, তাই যদি হয় তাহলে ওই আংটিটা তোদের 3 জনের মধ্যেই কেউ হাতিয়েছে। কিরিটি কথাটা ভালো মতো শেষ করতে পারল না। হিমাংশু বলে উঠল, এক্স্যাক্টলি, আমারও ধারণা তাই। আমাদের 3 জন রুমমেটের মধ্যেই একজন কালপ্রিট। তাছাড়া আংটিটা আর কে নেবে বল?
প্রথমত, আংটিটা একজনের হাতের আঙুলে ছিল, সেটা বেশ আঙুলে টাইট হয়ে বসেছিল। দ্বিতীয়ত, ঘরের দরজা বন্ধ ছিল। কিন্তু ভাবছি জানিস, আমাদের তিনজনের মধ্যে আংটিটা কে নিতে পারে, আর কেমন করে, কিভাবে এবং কখন সুধা মাধবের হাতের আঙুল থেকে অত টাইট আংটিটা কেউ খুলে নিল আর সে জানতে পারল না। এবার কিরিটি তাকে প্রশ্ন করে, তোর রুমমেটদের মধ্যে কাউকে তোর সন্দেহ হয়? হিমাংশু বলে, আরে সন্দেহ? হ্যাঁ, বলিস কি, নিশ্চয়ই হয়। ওই যে মনোরঞ্জন গুহ, সিনেমার অপারেটর। কিরিটি বলল, তোর এমন মনে হওয়ার কারণ কি? হিমাংশু বলে, কেন, তোকে যে বললাম মাইনে সে খারাপ পায় না, তবে দুটো মারাত্মক ব্যাধি তার আছে। এক হচ্ছে মদ্যপান, আর দুই হচ্ছে ফ্লাশের নেশা। কিরিটি বলল, আরে এ আর এমন কি সিরিয়াস বলতো? সুধাংশু বলে, সিরিয়াস নয়, নেশার জন্য মানুষ কি করতে পারে জানিস? একটা বইতে পড়েছিলাম, একটা নেশাখোর লোক সম্পূর্ণ সুস্থ মাথায় দুটো মার্ডার করেছিল। তাছাড়া ভুলিস না, লোকটা শৌখিন প্রকৃতির, যা জামা কাপড়, সাবান, পাউডার, সেন্ট ব্যবহার করে সব দামি। একজন অপারেটরের মাইনের টাকায় তা আসতে পারে না। কথাটা শুনে কিরিটি হাসে। হিমাংশু বলে, তুই হাসছিস? কিন্তু আমার জায়গায় অন্য লোক থাকলেও মনে হয় একই কথা বলতো। হিমাংশু বলে, আরে বাদ দে ও কথা, আসল কথা শোন। আংটিটা হারিয়ে অবধি সুধা মাধব বেচারা অত্যন্ত ভেঙে পড়েছে। কেবলই বলছে এবার আমার সর্পদংশনে মৃত্যু হবে। আশ্চর্য জানিস? বলতে বলতেই আবার হিমাংশু নস্যি নেয়। তারপর বলে, জানিস অসম্ভব ব্যাপারটা কি? ও তো জানতো না যে রাত্রে ওর আঙুল থেকে আংটি চুরি যাবে, অথচ সারা রাত সে নাকি শুধু সাপেরই স্বপ্ন দেখেছে। হিমাংশু বলে, আচ্ছা কিরিটি, তুই কি আংটিটা বার করে দিতে পারবি না? কিরিটি বলে, কবে ব্যাপারটা ঘটেছে বলতো? হিমাংশু বলল, আরে এই তো কাল রাত্রে। আজ সকালে 6টা নাগাদ উঠেই ও দেখে আঙুলে আংটি নেই। কাল রাত্রে সুধা মাধববাবু কখন ঘুমিয়েছিলেন বলতো? জিজ্ঞেস করলো কিরিটি। হিমাংশু বলল, কাল ওর শরীরটা ভালো ছিল না, তাই রাত 9টা নাগাদই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। অথচ মেসে কাল মাস শেষের ফিস্ট ছিল, কিন্তু সে খায়নি কিছুই। কিরিটি বলল, তাহলে তুই বলতে চাইছিস ওর শরীরটা খারাপ করেছিল, তাই তো? কিন্তু কি হয়েছিল বলতো? হিমাংশু বলে, ঠিক বলতে পারবো না, তবে অফিস থেকেই নাকি মাথাটা ধরেছিল, টিপ টিপ করছিল। এবার কিরিটি আবার একটা প্রশ্ন করে, বলে, সেজন্য সে কোনো ওষুধ খায়নি? কথাটা শুনেই খানিকটা ভাবল হিমাংশু, তারপরে বলল, ঔষধ? হ্যাঁ, কিন্তু সেটা তো আমি জানি না। কিরিটি বলে, আচ্ছা হিমাংশু, আজ তো রবিবার, সবাই তোদের বোধহয় মেসেই আছে? হিমাংশু বলে, হ্যাঁ, আজকে সবাই মেসে। ঠিক আছে, তাহলে চল একবার তোদের মেস থেকে ঘুরে আসি। কথাটা শুনেই আনন্দ পায় হিমাংশু, বলে, তুই যাবি? কিরিটি বলে, আরে হ্যাঁ, নিশ্চয়ই যাব। তারপর সে সুব্রতর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, তুই যাবি নাকি? সুব্রত বলে, হ্যাঁ চল, যাওয়াই যায়। বলতে বলতেই ওরা সবাই উঠে দাঁড়ালো। বেলা তখন প্রায় 9:45 হবে। বৈশাখের শেষাশেষি। সূর্যের তাপ যেন মনে হয় বাতাসে আগুনের হলকা ছড়াচ্ছে। কিরিটির গাড়িতেই আমরা এসেছিলাম। মেসটা একটা গলির মধ্যে। কিরিটির বড় গাড়ি সে গলিতে ঢুকবে না। আমরা গাড়ি থেকে নেমে হেঁটে আসলাম মেসবাড়ি পর্যন্ত। দেখলাম পুরনো একটা 3তলা বাড়ি, রং জ্বলে গেছে, জায়গায় জায়গায় পলেস্থারও খসে পড়েছে। ছোট খাড়া সিঁড়ি, অন্ধকার সেই সিঁড়িপথটা।
হিমাংশুর পিছন পিছন আমরা সিঁড়ি বেয়ে ওপরে 3 তলায় উঠে হিমাংশুর ঘরে ঢুকলাম। হিমাংশু মিথ্যা বলেনি, ঘরটার একেবারে নিখুঁত বর্ণনাই সে দিয়েছে। সত্যি আলো বাতাস প্রচুর, বাড়িটা গলির মধ্যে হলেও এত সুন্দর বলার নয়। দক্ষিণের জানলাটা খোলাই ছিল, হু হু করে হাওয়া আসছিল ঘরের মধ্যে। দেওয়ালের গায়ে ঝোলানো পেরেকে সঙ্গে একটা ক্যালেন্ডার পতপত করে শব্দ করে উঠছিল। ঘরে ঢুকতেই নজরে পড়ল একটা চৌকির ওপর মাদুর বিছিয়ে পরিধানে একটা চেক কাটা দামি সিল্কের বর্মি লুঙ্গি, গায়ে একটা দামি নাইলনের পাতলা গেঞ্জি। তখনও শুয়ে দিব্যি নাক ডাকছে। কিরিটি হিমাংশুর দিকে তাকিয়ে বলে, এ কে? হিমাংশু বলে, মনোরঞ্জন গুহ। কথাটা সে যত সম্ভব আস্তে ফিসফিস করে বলে। আমরা দেখলাম তার শয্যার পাশে ছোট একটা টেবিল, তাতে কিছু নামি দামি পাউডার, অডিকোলন, সেভিং সেট, ছোট একটা আয়না, গোলফ্লেকের একটা টিন, তার পাশে একটা লাইটার। ঘরের আর 3টে শয্যার পাশেও, মানে আর 3টে চৌকির পাশেও টেবিলের পরে টুকিটাকি জিনিস আছে, কিন্তু সেগুলোর সঙ্গে মনোরঞ্জন গুহর শয্যা পার্শ্বের শৌখিন বস্তুগুলো খাপ খায় না। শুধু সেগুলোর সঙ্গে কেন, ঘরের কিছুর সঙ্গেই খাপ খায় না। ঘরের এক কোণে হিমাংশু বর্ণিত কমলাকান্ত, কমার্শিয়াল আর্টিস্ট ভদ্রলোক, বসে বসে পেন্সিল দিয়ে একটা ছবির স্কেচ বানাতে ব্যস্ত। তার শেষ প্রান্তের চৌকির পরে শয্যায় বসে বছর 45-এর কি 46-এর এক রোগা ভদ্রলোক। একটা সুটকেস খুলে তার মধ্যে কি যেন পাগলের মতো খুঁজছে। ভিতরকার জিনিসপত্র সব তছনছ। হিমাংশু পরিচয় না করালেও বুঝলাম সেই সুধা মাধব, যার আংটি চুরি গেছে। হিমাংশু তাকেই লক্ষ্য করে বলল, এই সুধাদা, শুধু শুধু সুটকেসটাকে বারবার হাতড়াচ্ছিস কেন? আমি তো দেখেছি আপনার আংটিটা হাতে ছিল, সুটকেসে তো রাখেননি। হিমাংশুর কথায় সুধা মাধব মুখ তুলে তাকালেন, বললেন, তবুও খুঁজছি ভাই, যদি কোনো সময় মনের ভুলে সুটকেসে রেখে থাকি। কথাগুলো বলতে বলতে বোধহয় তার নজর পড়েছে আমাদের ওপর, তাই সে অবাক হয়ে তাকিয়ে আছে। হিমাংশু বলে, ও সুধাদা, এদিকে আসুন তো, আপনার সাথে পরিচয় করিয়ে দিই। কিরিটি রায়, একে ডেকে আনলাম। এর নাম তো শুনেছেন, এ আপনার আংটি ঠিক বের করে দেবে। যখন এভাবে কথাবার্তা চলছিল, ঠিক সময়ে মনোরঞ্জন বাবুর ঘুমটা ভেঙে গেল। তিনি ঘুম থেকে উঠে পরপর 2বার হাই তুললেন, তারপরই চিৎকার করে ডাকলেন বিলাসকে 1 কাপ চা দেওয়ার জন্য। তারপরেই তার নজর পড়ল আমাদের উপর। হাই তুলতে তুলতে হিমাংশুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ হিমাংশু, এরা কারা? হিমাংশু বলল, উনি কিরিটি রায়। ভদ্রলোক হাসতে হাসতে বললেন, তোমার সেই বিখ্যাত অঘটন পটীয়সী কিরিটি রায়? হিমাংশু বলে, হ্যাঁ, আর ইনি হলেন সুব্রত। পরস্পর আমরা সবাই নমস্কার বিনিময় করলাম। মনোরঞ্জন গুহ নমস্কার জানালো, কিরিটিও প্রত্যুত্তরে তাকে নমস্কার করল। মনোরঞ্জন গুহ আবার হিমাংশুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, তা হঠাৎ এরা আমাদের এই অখ্যাত অজ্ঞান বারোয়ারি ঘরে পদার্পণ করেছেন কেন? হিমাংশু বলে, আর মশাই, আপনি তো কোনো খবরই রাখেন না, এতক্ষণ বেলা 10টা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। জানেন এদিকে কি সর্বনাশ হয়েছে? ভদ্রলোক খানিকটা অবাক হয়ে বলল, আরে সর্বনাশ? তা কি সর্বনাশ হলো আবার? কারই বা কি হলো? নাকি সকলের, আমাদের একযোগে কিছু ঘটল? বুঝলাম ভদ্রলোক রীতিমতো রসিক। হিমাংশু বলে, একযোগেও বলতে পারেন,
আবার নাও বলতে পারেন। জানেন না বুঝি সুধাদার সেই আংটিটা? মনোরঞ্জন বাবু বললেন, আরে হ্যাঁ, সর্পদংশনের অভ্যর্থ ঔষধ একটা নীল কাচ বসানো পেতলের আংটিটার কথা বলছো তো? সুধামাধব অকস্মাৎ খেঁচিয়ে ওঠে, বলে, কে বলেছে মনোরঞ্জন বাবু যে ওটার কাচ আর পেতলের আংটি? মনোরঞ্জনের ঠান্ডা করে বলার জন্যই হোক বা অন্য কোনো কারণের জন্যই হোক, হিমাংশুর মুখটা যেন মনে হলো হঠাৎ ম্লান হয়ে গেল। মনোরঞ্জনবাবু আবার একটু রসিকতা করে বললেন, কে আর বলবে, আমি জানি। সুধামাধব বলল, আপনি জানেন? মনোরঞ্জন আবার বিশ্বাস টেনে বলল, হ্যাঁ, অবশ্যই জানি। তারপর তিনি বললেন, তা হিমাংশুবাবু, আংটিটার কি হয়েছে? হিমাংশু খানিকক্ষণ চুপ করে থেকে বলল, চুরি গেছে। কথাটা শুনেই মনোরঞ্জন গুহ হো হো করে হেসে উঠল, হাসতে হাসতে যেন তার পেটে খিল ধরে যাচ্ছে। তারপরে বলল, বলো কি হিমাংশু, সেটা চুরি গেছে? আহা, বেচারি, চরিত্র খোয়ালো, পেটও ভরল না, সেই জন্যই কি এখানে ওনাদের আবির্ভাব? এতক্ষণ কিরিটি এক দৃষ্টে তাকিয়েছিল মনোরঞ্জনের মুখের ওপর, আর তার অভিব্যক্তি লক্ষ্য করছিল। মনোরঞ্জন বাবুর দিকে ঘুরে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি ঠিক জানেন তো যে সুধাবাবুর আংটিটা পেতলের আর পাথরটা নীল কাচ মাত্র? কিরিটির প্রশ্নে আর তার কণ্ঠস্বরে হঠাৎ যেন মনোরঞ্জন গুহ থতমত খেয়ে গেল। কি জবাব দেবে ঠিক বুঝতে পারল না। তারপর তোতলাতে তোতলাতে বলল, আগে ওই যে একটা পেতলের আংটি ছিল আর পাথরটা সামান্য একটা কাচ। কিরিটি আবার গম্ভীর স্বরে প্রশ্ন করল, তা আচ্ছা, ওটা যে পেতলের আংটি আর পাথরটা যে সামান্য কাচ, সেটা আপনি জানলেন কি করে? মনোরঞ্জন গুহ বলে, কেমন করে আর জানি তো, অমন গল্প অনেকেই বানায় নিজের সম্পর্কে এবং নিজের ফ্যামিলির ট্র্যাডিশন সম্পর্কে। কথাটা শেষ হওয়ার আগেই সুধামাধব চিৎকার করে উঠে বলেন, শাট আপ! ফের অমন কথা বললে তোমায় আমি খুন করে ফেলব। নিজের যেমন চাল চুলো নেই, ফুটো মাদারি ক্যাপ্টেন, সকলকেই তাই মনে করো, তাই না? ব্যাপারটা হয়তো আরও জটিল হতো, কিন্তু কিরিটি ব্যাপারটাকে চাপা দিয়ে দিল। সে বললে, আহা, আপনারা ঝগড়া শুরু করলেন কেন? জিনিসটা খোয়া গিয়েছে সেটা বড় কথা। সেটা পেতলের না তামার না সোনার, হীরা না কাচ, সে কথাটা এখন থাক। কিরিটির কথা শুনে সবাই হঠাৎ চুপ হয়ে গেল। কিরিটি সুধামাধবের শয্যার কাছে এগিয়ে গিয়ে কি যেন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। তেল চপচপে মাথার বালিশটা, মাথার চুলেও প্রচুর তেল, একবারে চকচক করছে। ভালোভাবে সব কিছু তাকিয়ে দেখে কিরিটি প্রশ্ন করে সুধামাধবকে, বলে, আপনার খুব তেল মাখতে ভালো লাগে না সুধামাধব বাবু? কিরিটি সুধামাধবের দিকে তাকিয়েই প্রশ্নটা করেছিল। মাধব মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, মাথাটা আমার সব সময় গরম থাকে বলে কবিরাজি একটা তেল মাখি। উপকার পেয়েছেন জিজ্ঞেস করে কিরিটি। সুধামাধব বলে, তা পেয়েছি বই কি। কিরিটি আবার প্রশ্ন করে, কাল রাত্রে আপনার ভালো ঘুম হয়েছিল? সন্ধ্যার দিকে তো মাথায় যন্ত্রণা ছিল শুনলাম। কিরিটির প্রশ্নে উত্তর দেয় সুধামাধব, বলে, হ্যাঁ, ঘুমের ওষুধ একটা খেয়েছিলাম। কিরিটি বলে, ঘুমের ওষুধ? সুধামাধব বলে, হ্যাঁ, মনোরঞ্জন বাবুর থেকে নিয়ে খেয়েছি। কিরিটি এবার ফিরে তাকায় মনোরঞ্জনের দিকে, বলে, আপনি দিয়েছিলেন? মনোরঞ্জন বাবু বলে, হ্যাঁ, আমি দিয়েছি, কারণ ওই ওষুধ আমার কাছে সব সময় থাকে। কিরিটি বলে, কেন? মনোরঞ্জন গুহ বলে,
কারণ রাতে আমার ঘুমটা বিশেষ হয় না, তাই প্রায় রাত্রেই আমাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। কিরিটি বলল, আমি তো শুনলাম আপনি নাকি একটু একটু ড্রিঙ্ক করেন। ভদ্রলোক বললেন, করি মধ্যে মধ্যে, নিয়মিত করি না, কারণ বাসনা থাকলেও সাধ্যে কুলায় না, বুঝেছেন? বোঝেনি তো কত আর মাইনে পাই। কিরিটি আবার প্রশ্ন করে, আপনার টেবিলে রেসের বই দেখছি, ও বাসনাও আছে বুঝি? কথাটা শুনেই হেসে ফেলে মনোরঞ্জন, বলে, হ্যাঁ, মধ্যে মধ্যে হঠাৎ গাইকোয়াড় অফ বরোদা হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু বিড়ালের ভাগ্যে ইঁদুরের দড়ি আর ছেড়ে না। কিরিটি বলে, তাহলে কাল রাত্রে কখন শুয়েছিলেন বলুন তো? মনোরঞ্জন বাবু বলে, তা প্রায় রাত 12:15 হবে। তখন সবাই কি করছিল জিজ্ঞেস করে কিরিটি। মনোরঞ্জন গুহ বলেন, তখন তো সবাই ঘুমিয়ে পড়েছিল এ ঘরে, আর কেই বা জেগে থাকবে বলুন অত রাতে? কিরিটি বলে, আপনার শয্যা তো মশাই সুধা মাধব বাবুর পাশেই, তা তখন উনি কি করছিলেন? মনোরঞ্জন গুহ বলে, রীতিমতো নাসিকা গর্জন মশাই। তারপর বলে, কমলাকান্ত কি করছিল? মনোরঞ্জন গুহ বলেন, আরে মশাই, ওনার তো তখন মধ্যরাত। তারপর কিরিটি বলে, হিমাংশু? তখন মনোরঞ্জন গুহ বলে, কাল আমাদের মেশে মাস শেষের ফিস্ট ছিল, গ্লাস 2 সিদ্ধি টেনে একেবারে কাত হয়েছিল আমাদের হিমাংশু বাবু। তারপর কিরিটি আবার প্রশ্ন করে, আজ সকালে প্রথম ঘুম ভাঙে কার? সুধা মাধব বলে, আমার। হিমাংশু বলে, ওই সময় সুধাদারটাকে আমারও ঘুম ভাঙে। কিরিটি বলে, আচ্ছা সুধা মাধব বাবু, আপনি কি মাঝে মধ্যে হাতের আঙুল থেকে আংটিটা খুলে কোথাও রাখেন? সুধা মাধব বলে, না, কখনো খুলতাম না। হিমাংশু ওই সময় ফোড়ন কাটল, আরে বাসায় খুলবে কি, মৃত্যু ছাড়া খোলা যে নিষেধ ছিল। আর মনোরঞ্জন গুহ বলল, আরে ওটা তো সহজাত কবচকুণ্ডল, খুলবে কি মশাই? সুধামাধববাবু কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আংটিটা আবার পাবো তো কিরিটিবাবু? হিমাংশু কথাটার উত্তর নিজেই দিয়ে দিল, কিরিটিকে দিতেই দিল না। বলে, আরে হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে, এ হচ্ছে স্বয়ং কিরিটি রায়, বুঝেছ? কথাটা শুনে সুধামাধব বলে, কবে পাবো? কিরিটি বলে, পরশু পাবেন। কিরিটির মুখ থেকে কথাটা উচ্চারণের সঙ্গে সঙ্গে আমি ওর মুখের দিকে তাকালাম আর ভাবলাম, ব্যাপার কি, এর মধ্যেই কিরিটি রহস্যের সমাধান করে ফেলেছে। আমি আবার বললাম, হ্যাঁ রে, পরশু পাবো? কিরিটি বলে, হ্যাঁ। তারপর আবার আমি প্রশ্ন করলাম, পরশু কখন পাবো? কথাটা আপনাদের পরে জানাবো। তারপরেই বলে, চল রে সুব্রত, ওঠা যাক। তারপরেই আমরা বেরিয়ে এলাম ও ঘর থেকে। পথে গাড়িতে আস্তে আস্তে আমি জিজ্ঞেস করলাম, কিরে কিরিটি, কিছু বুঝতে পেরেছিস? কিরিটি বলল, হ্যাঁ। আমি বললাম, কে? কিরিটি বলে, আচ্ছা, বোকাদের মাথায় যদি অহংকারের বিষ ঢোকে কি হয় বলতো? আমি বললাম, সে যে বোকা কথাটা আরও স্পষ্টভাবে প্রকাশ পায়। কথাটা আর এগোলো না। আমরা বাড়ির কাছাকাছি এসে পৌঁছালাম। কৃষ্ণা গরমের জন্য দার্জিলিং গিয়েছিল, কিরিটি একা, তাই আমি কটা দিন ওর সঙ্গে থাকতে এসেছি। দুপুরে কিরিটি যেন কোথাও বের হলো, আর পরের দিনও বেরোলো। বেলা তখন প্রায় 6:45। কিরিটি কিছুক্ষণ আগেই স্নান করে বাইরে বেরিয়ে এসেছে, চুরুট ধরিয়ে বসে বসে টানছে।
আমি পাশে বসে একটা বাংলা উপন্যাস পড়ছিলাম। সঙ্গে সঙ্গেই জঙ্গলি এসে ঘরে ঢুকলো। তারপর বলল, হিমাংশুবাবু এসেছে। কিরিটি বলল, ওকে ঘরে পাঠিয়ে দে। হিমাংশু এসে ঘরে ঢুকতেই কিরিটি মৃদু কণ্ঠে বলল, আরে এসো হিমাংশু, এসো, বসো। আরাম করে হিমাংশু বসল সোফায়। তার পকেট থেকে তার নস্যির ডিবেটা বের করে নাসারন্ধ্রে বেশ খানিকটা টেনে দিল। তার এই নস্যি টানার অভ্যাস থেকে কিরিটি বলল, হিমাংশু, নস্যির অভ্যাসটা দেখছি একটু বেশি করে ফেলেছ। হিমাংশু হাসল। তারপর বলল, সুধাদা তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বলতে গেলে, আর দিবারাত্র সাপের স্বপ্ন দেখছে। সত্যি বলতে কি, বেচারির মুখের দিকে তাকানো যাচ্ছে না। হিমাংশু কিছুক্ষণ থেমে বলে, আচ্ছা, আংটিটা পাওয়া যাবে তো? কিরিটি হিমাংশুর মুখের দিকে তাকায়, তারপরে বলে, তোমার কি মনে হয়? হিমাংশু অবাক, বলে, কিসের কি মনে হয়? কিরিটি বলে, আংটিটা ভদ্রলোকের পাওয়া যাবে কিনা। তখন হিমাংশু হাসে, বলে, শুনেছি তো তুমি অসাধ্য সাধন করতে পারো। তবে? কিরিটি বলে, তবে কি? হিমাংশু বলে, আংটিটা ওইভাবে খোয়া যাওয়াটা সত্যিই কিন্তু তাজ্জব ব্যাপার, তাই না? এই কথাটার কোনো উত্তর দিল না কিরিটি। আমার দিকে তাকিয়ে বলল, সুব্রত, দেখো তো সুধাময়বাবু এসেছেন কিনা। আমি অর্থাৎ সুব্রত উঠে দরজা খুলতেই দেখলাম সুধা মাধববাবু ঘরের মধ্যে প্রবেশ করল। ভদ্রলোকের চেহারা একদিনেই যেন বিস্তর পরিবর্তন হয়েছে। মাথার চুল উস্কো খুস্কো, চোখ বসে গেছে, যেন ভদ্রলোক তার সর্বস্ব হারিয়ে বসে আছেন। কিরিটি বলল, আরে বসুন বসুন সুধা মাধববাবু, বসুন। ভদ্রলোক বসতে বসতে বলল, আমি বোধহয় আর বাঁচব না কিরিটি বাবু। কিরিটি অবাক, তাও খানিকটা মিচকি হাসলো। তারপরে বলল, ছি, ছেলে মানুষই করবেন না, আপনার আংটি তো পাওয়া গেছে। ভদ্রলোক অবাক হয়ে মনে হয় যেন চেয়ার থেকে পড়েই যাচ্ছিলেন। বললেন, কি বললেন, পাওয়া গেছে? তার আনন্দ ছিল দেখবার মতো। ততক্ষণে সুধা মাধববাবু আনন্দে আত্মহারা হয়ে দাঁড়িয়ে পড়েছেন। কিরিটি বললেন, আরে আপনি বসুন বসুন। হিমাংশু দুটো চোখ গোল গোল করে তাকিয়ে আছে কিরিটির দিকে। সে বলল, সত্যি পাওয়া গেছে আংটিটা? কিরিটি খানিকটা ভঙ্গি করে বলল, হ্যাঁ, পাওয়া গেছে। হিমাংশু বলে, সেটা কোথায়? কিরিটি এবার একটু রহস্যপূর্ণ হাসি দিয়ে বলে, সেটা কোথায় এক্ষুনি জানতে পারবে। বলতে বলতে হঠাৎ যেন কিরিটির গলার স্বরটা সম্পূর্ণ বদলে গেল। সে এবার হিমাংশুর দিকে তাকিয়ে বলল, বোকামি আর ধৃষ্টতা যদিও দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার, এবং বোকামিতে অনেক সময় অতি সহজে ক্ষমা করতে পারলেও ধৃষ্টতা কিন্তু ক্ষমার অযোগ্য, জানো তো। হিমাংশু খানিকটা বিরক্ত, বলে, কিন্তু আংটিটা কোথায়, তুমি তো এখনো বললে না কিরিটি। কিরিটি বলে, কেন, তুমি তো ডিটেকটিভ বই পড়ে পড়ে রহস্য সন্ধানের ব্যাপারে বেশ পাকাপোক্ত হয়ে উঠেছ। তুমি বুঝতে পারছো না? সমস্ত সিচুয়েশনটা স্টাডি করে তোমাদের তিনজনের মধ্যে কার পক্ষে আংটিটা সে রাত্রে সবচাইতে বেশি সুবিধা ছিল চুরি করার। হিমাংশু বলে, কার কথা বলছো? কিরিটি বলে, যে তোমাদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি বোকা। হিমাংশু খানিকটা অবাক আর অপ্রস্তুত, বলে, বোকা? কিরিটি বলে, শুধু বোকা নয়, সে একটি নিরেট গর্ধপ। তারপর খানিকটা চেঁচিয়েই হিমাংশু বলে, কে কে সে কে?
কিরিটি বলে, ইদানিং যার অফিসে, শুধু অফিসে কেন, কাবলিওয়ালার কাছেও দে না। কথাটা শুনেই হিমাংশু যেন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, বলে, দে না। কিরিটি বলে, হ্যাঁ, রেস খেলার জন্য ও যে বড় মারাত্মক নেশা, মদ্যপান, ফ্ল্যাশ আর শৌখিনতার চেয়েও বেশি মারাত্মক, তাই না? সুধামাধব বাবু বললেন, তাহলে কি মনোরঞ্জন বাবু? কিরিটি বলে, না। এবার হিমাংশু বলে, তবে কে? কিরিটি বলে, হিমাংশু, তুমি কেউটে সাপের সঙ্গে খেলা করবার চেষ্টা করছো। হিমাংশু এবার হঠাৎ করে ভীষণ রেগে গিয়ে বলে, কি বলছো তুমি? কি বলতে চাও পরিষ্কার করে বলো তো। কিরিটি আরও গম্ভীর হয়, সে বলে, বলতে চাই আংটিটা তুমি নিয়েছো। কথাটা শুনে হিমাংশু হো হো করে হেসে ওঠে, বলে, আমি আমি নিয়েছি? কিরিটি হিমাংশুর কথাটাকে পাত্তাই দেয় না। সুধামাধব বাবুর দিকে তাকিয়ে বলে, ওর ওই নস্যির কৌটোটার মধ্যে আপনার আংটি আছে, নিয়ে নিন। কিরিটির কথা শেষ হলো না, সহসা যেন বাঘের মতো হিমাংশুর ওপর ঝাঁপিয়ে পড়ে কৌটোটা ছিনিয়ে নিল সুধামাধব। কিরিটি বলে, কৌটোটা ভেঙে ফেলুন। সুধামাধব বাবু এক আছাড় দিয়ে কৌটোটা ভাঙতেই নস্যির সঙ্গে আংটিটা ছিটকে পড়ল ঘরের মেঝেতে। তারপরে তিনি আনন্দে আত্মহারা হয়ে বললেন, পেয়েছি পেয়েছি, এই তো আমার আংটি। হারানিধি ফিরে পেয়ে সুধামাধব আনন্দে কি করবে বুঝেই পায় না। হিমাংশু তখন মাথা নিচু করে দাঁড়িয়ে। কিরিটি আরও গম্ভীর স্বরে বলে, আংটিটা বেচে যে মোটা কিছু পাওয়া যেত না সেটা হিমাংশু জানত, আর সেই জন্যই সম্ভবত চাপ দিয়ে কিছু আদায় করে নেবার মতলবে ছিল সুধামাধব বাবুর কাছ থেকে, কারণ জানতো কতখানি সেন্টিমেন্ট ওই আংটিটার সঙ্গে জড়িয়ে আছে সুধামাধব বাবুর মনের মধ্যে। ওর মনের সেই দুর্বলতার সাহায্য নেবার মতলবে ছিল হিমাংশু। কিন্তু আংটিটা তো চুরি করা সহজ নয়, তাহলেও ও তককে তককে ছিল। একটু থেমে কিরিটি আবার বলে, সে রাত্রে ঘুমের ওষুধ খাওয়ায় এবং মেশে ফিস্ট থাকায় সুযোগটা মিলে গেল হিমাংশুর। ঘুমন্ত সুধামাধব বাবুর আঙুল থেকে কবিরাজি তেল আঙুলে মাখিয়ে আংটিটা চুরি করেছিল হিমাংশু। কিন্তু দুটো মারাত্মক ভুল করেছিল। প্রথমত, দম্ভ ভরে আমার কাছে এসে আংটিটার চুরির ব্যাপার বলেছিল। দ্বিতীয়ত, সুধামাধব বাবুই কবিরাজি তেলটা ব্যবহার করে। তুমি যখন পরশু সকালে আমার সঙ্গে দেখা করতে আসো, সেই কবিরাজি তেলের উৎকট গন্ধ আমি তখন পেয়েছি। আমার নাকে লেগেছিল সেই গন্ধ, আর পরে মেশে গিয়ে সুধামাধব বাবুর মাথা থেকে তেলের গন্ধ পেয়ে আমার কাছে সব পরিষ্কার হয়ে যায়। সব কিছু বিবেচনা করে পূর্বেই আমি বুঝেছিলাম চোর বাইরের কেউ নয়, তোমাদেরই তিনজনের মধ্যে একজন, এবং একমাত্র তোমার গা থেকেই বেরোচ্ছিল কবিরাজি তেলের গন্ধ। তারপরও তোমাদের তিনজন সম্পর্কে আমি একটু অনুসন্ধান করি এবং জানতে পারি তোমার বর্তমান দেনার আর রেশের নেশার কথা। মনোরঞ্জন বাবুর ওপর তুমি যে সন্দেহটা চালাবার চেষ্টা করেছিলে, সেটা এমন বোকার মতো করেছিলে আরও এক্সপোজ করে দিয়েছে আমার কাছে। একটানা এতগুলো কথা বলে কিরিটি থামল, খানিকটা নিঃশ্বাস নিল। আমরা সবাই নির্বাক। এবার কিরিটি আরও ভারী গলায় বলল, যাও হিমাংশু, তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু দিলাম না। আই অ্যাম গিভিং ইউ এ চান্স টু কারেক্ট ইউর সেলফ। হিমাংশু নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল। সুধামাধববাবু মৃদু কণ্ঠে বললেন, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব কিরিটিবাবু জানি না। এখন ভাবছি ভাগ্যিস হিমাংশু আপনার কাছে এসেছিল।
শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।